রাসেলস ভাইপার এ যেন এক আতঙ্কের নাম। পুরো দেশ জুড়ে, বিশেষ করে পদ্মা নদের আশেপাশের প্রায় ২৭টি জেলাতে এখন রাসেলস ভাইপারের আতঙ্ক। ইন্টারনেটের বদৌলতে আপনারা এই সাপটিকে চিনে গেছেন বলে আশা করি। তো আজকে আলোচনা করব কিভাবে রাসেলস ভাইপার থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে বাঁচাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে এই কথায় আসি, রাসেলস ভাইপার কেন এতটা ভয়ানক আর কেনই বা এত দ্রুত গতিতে এর সংখ্যা বাড়ছে। রাসেলস ভাইপারের বিষ মূলত হিমোটক্সিন। এদের এই হিমোটক্সিন বিষ মূলত রক্তকণিকাকে নষ্ট করে ফেলে। তাছাড়া এই সাপের বিষে সাইটোটক্সিন এবং নেফ্রোটক্সিন নামক আরও দুরকম বিষ থাকে। সাইটোটক্সিন বিষ অঙ্গ প্রত্যঙ্গকে গলিয়ে পচন ধরায়, আর নেফ্রোটক্সিন বিষ কিডনিকে নষ্ট করে দেয়। আর এদের এই বিষের ভয়াবহতার জন্যই এরা এতটা মারাত্মক। তার উপর আমাদের দেশের সব জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এদের অ্যান্টিভেনাম সহজে পাওয়া যায় না। তাই একটু দেরি হলেই রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। এবার এই প্রশ্নের উত্তরে আসি, কেনই বা সাম্প্রতিক সময়ে এই সাপের উপদ্রব বেড়েছে। একটা সময় ছিল যখন বাংলাদেশে রাসেলস ভাইপার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু 2018 থেকে 2020 পর্যন্ত বন্যার পর থেকেই রাসেলস ভাইপার পুনরায় বেড়ে যায়। এই সাপের সবচেয়ে ভয়ানক দিক হলো এরা ডিম পারে না, বরং এরা একসাথে 20 থেকে 40টি পর্যন্ত বাচ্চা দেয়, আর এ কারণে এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারছে। রাসেলস ভাইপার সাপ বেড়ে যাওয়ার আরও একটি কারণ হলো শঙ্খিনী সাপ কমে যাওয়া। শঙ্খিনী হলো এমন একটি সাপের প্রজাতি যারা কিনা রাসেলস ভাইপারকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। এখন আলোচনা করব রাসেলস ভাইপার থেকে বাঁচতে আমাদের করণীয় কি। অনেকেই বলে থাকে ঘরে কার্বলিক অ্যাসিড রাখলে সাপ আসতে পারে না, কিন্তু এই কথাটি বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল। তার প্রমাণ আপনারা দেখতেই পারছেন। কার্বলিক অ্যাসিড ঘরে রাখার কোনো উপকারিতাই নেই, বরং এই কার্বলিক অ্যাসিডের বোতলের চারিদিকেও সাপ ঘোরাফেরা করতে পারে। প্রথমত, রাসেলস ভাইপার থাকে এমন যে সকল জায়গা, সে সকল জায়গাতে খুব সাবধানে থাকতে হবে। দুঃখজনকভাবে ধান ক্ষেত এবং গোদামঘর রাসেলস ভাইপারের খুব প্রিয় জায়গা। এখন প্রশ্ন হলো, ধান ক্ষেত এবং গোদাম ঘরে কেনই বা রাসেলস ভাইপার বেশি পাওয়া যায়? এর সহজ উত্তর হলো ইঁদুর। অধিকাংশ সাপের মতো রাসেলস ভাইপারের প্রধান খাদ্য হলো ইঁদুর এবং ব্যাঙ। তাই যেখানে ইঁদুর থাকবে সেখানে রাসেলস ভাইপারও থাকার সম্ভাবনা বেশি। তাই ধান ক্ষেত এবং গোদামঘর থেকে ইঁদুর নিধনের ব্যবস্থা রাখতে হবে। ফাঁদ পেতে হোক কিংবা বিড়ালের মাধ্যমে হোক, যে কোনো মূল্যে ইঁদুর নিধন করতে হবে। তাছাড়া বসতবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ইঁদুর এবং ব্যাঙের আনাগোনা না বাড়ে। অনেকেই মনে করতে পারেন সাপ যেখানেই দেখব সেখানেই খতম করে ফেলবো, কিন্তু ব্যাপারটা মোটেও এতটা সহজ না। তাই যদি হতো তাহলে হাজার হাজার বছর ধরে আমাদের দেশে সাপ টিকে থাকতে পারতো না। বরং নির্বিচারে সব সাপ মেরে ফেলাই হচ্ছে রাসেলস ভাইপার বেড়ে যাওয়ার মূল কারণ। দেখুন, রাসেলস ভাইপার খাটো আকারের সাপ হওয়ায় অন্যান্য সাপেরা খুব সহজে এগে খেয়ে ফেলতে পারে। যেখানে সাপ খাদক সাপগুলোই টিকতে পারলো না, সেখানে রাসেলস ভাইপার বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে শঙ্খিনী সাপকে অবশ্যই বাঁচতে দিতে হবে। চিনে রাখুন, এটিই হচ্ছে সেই শঙ্খিনী সাপ, আর এটির প্রধান খাদ্যই হচ্ছে রাসেলস ভাইপার সহ অন্যান্য বিষধর সাপ। আর শান্তির কথা হলো, এই শঙ্খিনী সাপ বিষধর হলেও এরা সাধারণত মানুষকে কামড়ায় না। গত 20 বছরে 2 বাংলায় এদের কামড়ের রেকর্ড খুব একটা পাওয়া যায়নি, অথচ এই সাপটি রাসেলস ভাইপারকে খেয়ে আমাদেরকে পরোক্ষভাবে খুব উপকার করছে। এখন ধরুন কেউ সাপের কামড় খেয়েই ফেলল, এখন করণীয় কি? যদি কেউ রাসেলস ভাইপার কিংবা অন্য যে কোনো বিষধর সাপের কামড় খায়, তবে কালক্ষেপণ না করে তাকে খুব দ্রুত সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। সাধারণত ছোট হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম থাকে না, তাই দ্রুত এমন একটি হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে অ্যান্টিভেনাম রয়েছে। মনে রাখবেন, বিষধর সাপের কামড়ে অ্যান্টিভেনামের বিকল্প কিচ্ছু হতে পারে না। কামড় খাওয়া রোগীকে কখনোই ভয় দেখাবেন না। সঠিক সময়ে চিকিৎসা নিলে ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আজ আর নয়, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাকে আমাদের চ্যানেলের অন্যান্য তথ্যবহুল ভিডিও দেখার আমন্ত্রণ রইল।